রেল মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। রক্ত দিতে হয় রক্ত দেব, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না। এখন আওয়ামী লীগের যে তেলে ঝোলে অবস্থা, পোলাও কুরমার অবস্থা, মাখনের যে অবস্থা, এটি যে বৃষ্টি হচ্ছে মাখন বৃষ্টি, তারপরে তেল ঝোলের এখানে সমুদ্র রচিত হয়েছে। মার্কিন মানবাধিকার রিপোর্ট এবং খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেটি নিয়ে সম্ভবত সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে, বেকায়দায় করছে, যার কারণে তাদের পক্ষ থেকে যেই উত্তর, সেই উত্তরটা দুদিন বিলম্বে এসছে। আওয়ামী লীগের বর্তমানে দুরবস্থা চলছে, সুবিধাবাদীরা দূরে সরে যাচ্ছে। প্রিয় দর্শক, এই টাইটেলে আলোচনা করেছেন গোলাম মাওলা রনি। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, খালেদা জিয়ার পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ঘাবড়ে গিয়েছে বাংলাদেশ সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ভিডিওটি নিয়ে আলোচনা করেছেন মোস্তফা ফিরোজ। এবং মুসলিম হত্যায় সরকারকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। এবং কি আরও একটি ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব, সেটি হলো ব্যারিস্টার সুমন সংসদে রেলমন্ত্রীকে ধোলাই করলেন। এই ভিডিওটি দেখলাম সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। এই ভিডিওটি নিয়েও অনেক রহস্য লুকিয়ে আছে, তো পুরো ভিডিওটি দেখলেই হয়তো বুঝতে পারবেন। তো চলুন আর কথা না বাড়াই, মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। এক এক করে 4টি ভিডিও দেখে আসি। সর্বপ্রথম চলুন গোলাম মাওলা রনি সাহেবের বক্তব্যটি শুনে আসি যে আওয়ামী লীগের দুরবস্থা, সুবিধাবাদীরা দূরে সরে যাচ্ছে। কেন তিনি আসলে কথাটি বললেন, চলুন শুনে আসি। বাংলাদেশের রাজনীতি এখন কেমন চলছে? চারিদিকে শুনশান নীরবতা, এমনকি তেমন কোনো গুজব নেই। এই মুহূর্তে ফুসফাস করে যে 2-4টি খবর বেরোচ্ছে, সেই খবরের মধ্যে প্রধানতম খবর হলো সারা দেশে খুব গরম পড়েছে এবং এই গরম নিবৃত্তির জন্য কবে নাগাদ বৃষ্টি হবে। সাবেক আইজি বেনজির কত টাকা ইনকাম করলো, কত টাকা ঘুষ খেলো, কত টাকা বেতন পেল, আবার সংবাদ সম্মেলন করে বেনজির কী বলল, এবং সেই সংবাদ সম্মেলনের পরে আবার তার সেই সহায় সম্পত্তি নিয়ে নানা রকম বিতর্ক। তো এটি যখন চলছে প্রকাশ্যে একেবারে শুনশান নীরবতা, কিন্তু প্রকৃতি মনে হয় তার আপন খেলাটা গোপনে এবং পর্দার অন্তরালে খেলে যাচ্ছে, এবং এটাই পৃথিবীর নিয়ম। এবং সেই নিয়মটি কীভাবে ঘটছে আমি একটু একটু করে বলে যাই। প্রথমত যে প্রবাদ রয়েছে যে ভালোর সময় সবসময় মন্দ মানুষ তৈরি করে, গুড টাইমস অলওয়েজ এ ক্রিয়েট লেজি ম্যান, আর হার্ড টাইম কঠিন সময় সবসময় ভালো মানুষ তৈরি করে, আয়রন ম্যান তৈরি করে। এখন আওয়ামী লীগের যে তেলে ঝোলে অবস্থা, পোলাও কুরমার অবস্থা, মাখনের যে অবস্থা, এটি যে বৃষ্টি হচ্ছে মাখন বৃষ্টি, তারপরে তেল ঝোলের এখানে সমুদ্র রচিত হয়েছে, তারপরে মধু মেওয়ার রীতিমতো বাজার বসেছে। ফলে আওয়ামী মৌমাছি যারা আছে, এই মৌমাছির এখন রানীর হুকুমে প্রাকৃতিক নিয়মে মধু সংগ্রহ করে মৌচাকে জমা করে না। তারা এখন সবাই রাজা হয়ে গেছে। রবীন্দ্রনাথের সেই যে গল্প রয়েছে, গান রয়েছে, আমরা সবাই রাজা, এখন সবাই রাজা হয়েছে। এবং এই রাজারা যার যার মতো করে মধু সংগ্রহ করছে, মেওয়া সংগ্রহ করেছে, প্রাসাদ বানাচ্ছে, যার যার মতো করে রঙ্গমহল তৈরি করেছে, করে পুরো যে সিস্টেমটি, সেই সিস্টেমটি রীতিমতো কলাপস করতে বসেছে রাজনৈতিক যে বিধি ব্যবস্থা। ফলে দিব্য দৃষ্টিতে, মানে দিনের আলোকে দেখে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, মন্ত্রী আছে, এমপি আছে, নামধারী দামি যাই বলেন না কেন আছে, প্রধানমন্ত্রী আছে, রাষ্ট্রপতি আছে, গণভবন আছে, বঙ্গভবন আছে, কামান আছে, বন্দুক আছে, লাঠি আছে, গুলি আছে, কিন্তু তলে তলে যেটি নেই সেটি হলো নীতি এবং নৈতিকতা। তলে তলে যেটি নেই সেটি হলো বন্ধন, একে অপরের সঙ্গে যে সংযুক্তি। তলে তলে যেটি নেই সেটি হলো আল্লাহর রহমত এবং বরকত। তলে তলে যেটি নেই সেটি হলো জনগণের আশীর্বাদ, দোয়া। এর ফলে কি হচ্ছে, এদের যে পারস্পরিক যে সম্পর্কটি, এটি ক্রমশ নষ্ট হতে হতে মরুভূমির বালুর মতো হয়ে যাচ্ছে, সাহারা মরুভূমির মতো হয়ে যাচ্ছে। অর্থাৎ অনেক নেতা রয়েছে, কর্মী রয়েছে, কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক না থাকার কারণে মরুভূমির বালি যেভাবে বিচ্ছিন্নভাবে থাকে, উত্তপ্ত হয়ে ওঠে, আবার ঠান্ডা হয়ে যায়, আবার উড়ে যায়, এখানে একবার পাহাড় হয়, ওখানে একবার গর্ত হয়, এখানে বালিয়াড়ি তৈরি হয়, আবার যখন মরুভূমিতে ঝড় তৈরি হয়, মরু ঝড় সাইমুন তৈরি হয়ে যায়। আওয়ামী লীগের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি হয়েছে, এবং তার কিছু নমুনা আমরা এই বিগত ডামি নির্বাচনে দেখেছি, যে নিজেদের মধ্যে নিজেরা মারামারি করতে গিয়ে এখানে 70 জন নতুন প্রকৃতির দামি এমপি আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, এখন আবার উপজেলা নির্বাচন হচ্ছে। এই উপজেলা নির্বাচনে ইতিমধ্যে মন্ত্রী পলক, তার একজন শ্যালক, কত সুন্দর নাম দেখেন, পলক, পলকের শ্যালক,
শ্যালক অথবা সন্বন্ধী মানে পলকের যে স্ত্রী কণিকা, কণিকার বড় ভাই অথবা ছোট ভাই, গোলগাল চেহারা, পেপারে যেটা দেখেছি, সে উপজেলায় নির্বাচনে দাঁড়াবে। তারপর এই জন্য তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাকে সে অপহরণ করে নিয়ে গেছে, একেবারে গুম করে নিয়ে গেছে। এখন বলেন তো পলকের শ্যালকের কি দোষ? যেখানে এত বড় বড় অপহরণ হচ্ছে, এত বড় বড় গুম হচ্ছে, ও যদি জিজ্ঞাসা করে যে আমার কি দোষ, তোমরা কি ব্যালট বাক্স ছিনতাই করোনি, তোমরা কি দামি ভোট করোনি, তোমরা কি ইতিপূর্বে শক্তিশালী তোমাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে আটকে রাখোনি, তাদেরকে দেশ ছাড়া করোনি, তাদেরকে জেলখানার মধ্যে ভরোনি, তাদেরকে এলাকা ছাড়া করোনি, তাহলে আমি কি দোষ করলাম? পলকের শ্যালক কি উত্তর দেবে বলেন? মানে পলকের শ্যালক যদি এই প্রশ্ন করে আপনি কি উত্তর দিবেন? এরকম পলকের এই ঘটনা নিয়ে খুব আলোচনা হচ্ছে। বেচারা পলক সেখানে গেছেন, সুন্দরভাবে তিনি বুঝিয়ে বলার চেষ্টা করেছেন এবং তিনি বলেছেন যে মন্ত্রীর শালা হোক আর বা সম্বন্ধী হোক, এই পরিচয়টি যে কারোর জন্য কতটা বিপদের হতে পারে এটা তিনি দেখাবেন। আমার যে বক্তব্য হলো সেই বক্তব্য তিনি ঘোড়ার ডিমও দেখাতে পারবেন না। এর কারণ হলো তার যদি এই ধরনের ক্ষমতা থাকতো তাহলে এরকম শ্যালক তৈরি হতো না, এই ধরনের শ্যালক তৈরি হতো না, এই ধরনের ক্ষেত্রে ভাই ব্রাদার তৈরি হতো না, ক্যাডার বাহিনী তৈরি হতো না। পলকের কথা আমরা সবার কথাই বলছি। তো যেখানে ফ্রাঙ্ক আইনস্টাইন তৈরি হয়ে যায় সেখানে তারা এতটা শক্তিশালী হয়ে যায়, এই শ্যালক এবং তার গং এখন এতটা শক্তিশালী শুধু পলকের জায়গায় নয়, সারা বাংলাদেশে। তারা যদি চায় যে তার দুলাভাইকে এলাকায় ঢুকতে দেবে না, দুলাভাই কিন্তু এলাকাতে পুলিশ নিয়েও ঢুকতে পারবে না। যেমন দেখেন আমাদের উবায়দুল কাদের সাহেব তার ভাইয়ের সঙ্গে যখন গন্ডগোল হলো সেখানে এলাকায় ঢুকতে পারেনি, মির্জা কাদের সাথে পারেনি। তো এই আওয়ামী লীগের এই যে সমস্যা, উপজেলাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছে, এই সমস্যা পুরো আওয়ামী লীগকে গ্রাস করে তাকে অসহায় বানিয়ে ফেলবে। 2 নম্বর হলো আওয়ামী লীগের যে লেটুস পার্টি রয়েছে, গুদগুদি পার্টি রয়েছে, এদের কাজ হলো আওয়ামী লীগকে উজ্জীবিত রাখা। আমরা আঞ্চলিক ভাষায় গুদগুদানি বলি, কুতকুতানি বলি, সুশুরি বলি। তো আওয়ামী লীগকে সুশুরি দিয়ে যে সকল রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছে যে না এটা একটা রাজনৈতিক দল, এই কারণে আমরা বিরোধী দল, আমরা আওয়ামী লীগের সঙ্গে আছি, দেয়ার ইজ সাম মাইক। তো এই সকল গুদগুদি পার্টির মধ্যে প্রধানতম গুদগুদি পার্টি হলো জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কার্স পার্টি, তরিকত ফেডারেশন, জাকের পার্টি, এরকম আরও অনেক। এখন এই উপজেলা নির্বাচনে তারা কি একজনও প্রার্থী দিয়েছেন? এক। তাদের বর্তমান অবস্থা কি? 2 নম্বর হলো যে ডামি নির্বাচন হলো, এই ডামি নির্বাচনে গুদগুদি পার্টির সবারই মোটামুটি গুদগুদি দেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতা কেউ যদি আঙুল দিয়ে গুদগুদি দিয়ে থাকে আঙুল শেষ, মুখ দিয়ে যদি দিয়ে থাকে মুখ শেষ, মুখে চুনকালি পড়ে গিয়েছে, কেউ জিব্বা দিয়ে যদি দিয়ে থাকে তার জিব্বাতে ঘা হয়ে গেছে, ফলে শুনশান নীরবতা। এরপর আওয়ামী কতগুলো দালাল রয়েছে, আমি একটু অভিনয় করে দেখাচ্ছি। কেউ হয়তো নিজের বক্তব্য, যেমন আমি যে কথাবার্তা বলছি, দেখুন যতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠের প্রতি আমার নিজের বিশ্বাস থাকে যে আমি যা বলছি তা আপনাদেরকে বোঝাতে পারি, তখন সেটিকে দেখানোর জন্য হাত পা নাড়াতে হয় না। কিন্তু যখন কথায় কথায় কেউ আঙুল নাড়াবে, হাত পা বিস্তারিত করে দেখাবে, বুঝতে নেবেন যে সে যা বলছে সেটা সে বিশ্বাস করে না এবং সে মুনাফিকি করছে। এটা হলো স্বাভাবিক ব্যাপার। তো এরকম আওয়ামী গুদগুদি বুদ্ধিজীবী যারা রয়েছে তারা বিভিন্ন টক শো থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে গিয়ে 2 হাত প্রসারিত করে একেবারে যে সেই বিখ্যাত টাইটানিক সিনেমাতে যেভাবে গান হলো নায়ক নায়িকার, এবং নায়ক যেভাবে নায়িকার পিছনে দাঁড়িয়ে 2 হাত প্রসারিত করে বাতাসকে ঠেকিয়ে দিয়ে তার প্রেমকে নিবেদন করে, তো ওভাবে বিভিন্ন টক শো, সভা সমিতির সেমিনারে গিয়ে গুদগুদি যে বুদ্ধিজীবী, তারা গুদগুদি মাখা বুদ্ধিজীবীরা এইভাবে। প্রিয় দর্শক শ্রোতা, সর্বপ্রথম গোলাম মোল্লা রনি সাহেবের বক্তব্যটি আপনারা শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 2 নম্বরে সরকারকে 5 দিনের আলটিমেটাম দিয়েছে চরমনাইয়ের শায়েখ মুফতি ফয়জুল করিম সাহেব। 5 দিনের আলটিমেটাম কেন দিল, চলুন আগে বক্তব্যটি শুনে আসি। রক্ত দিতে হয় রক্ত দেবো, জীবন দিতে হয় জীবন দেবো, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। বাঁচবো তো বাঁচার মতো একদিন বাঁচবো, আমরা হাজার বছর বাঁচতে চাই না। যদি সরকার আগামী বুধবারের মধ্যে সরকার যদি দোষীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে এমন আন্দোলন করবে, এমন কর্মসূচি দিবে যে কর্মসূচি ফিরাবার ক্ষমতা সরকার রাখে না, মুদির দাবা রাখে না। আমি প্রশ্ন করতে চাই, আমি ধর্মীয় ব্যাখ্যা চাই। শ্মশান পূজা তলোয়ার নিয়ে করা হয়, এর ধর্মীয় ব্যাখ্যা আমরা চাই। যদি ধর্মীয় ব্যাখ্যা না দিতে পারে তাহলে আমরা মনে করব এর উস্কানি, এবং যারা এর পক্ষে নিউজ করেছে তারাও এদেশের নাগরিক নয়, এরা এদেশকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। আমি মনে করি এই সরকার জনগণের সরকার নয়, বর্তমান সরকার আওয়ামী লীগ সরকার মোদী কর্তৃক নিয়োজিত সরকার। কাজে মোদী কর্তৃক নিয়োজিত সরকার বাংলাদেশের জনগণ দেখতে চায় না, দেখবে না ইনশাআল্লাহ। আজকে শিক্ষা ব্যবস্থা দেখেন, কালকে রাত্রে দেখলাম সেখানে বিভিন্ন পূজাস্থার কথা নিয়ে আসা হয়েছে। আজকে আমাদের কোমলমতি বাচ্চাদেরকে
ড্যান্স গান শিক্ষা দেওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করা হয়েছে। আজকে কোমলমতি বাচ্চাদেরকে কিভাবে প্রেম করতে হবে, বন্ধুদের সাথে কিভাবে হাত ধরে হাঁটতে হবে, সেই শিক্ষা দেওয়ার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে এবং শিক্ষার সিলেবাসের মধ্যে তাও নিয়ে এসছে। কি চলতেছে? এইভাবে দেশ চলতে পারে না। আজকে আপনি দেখেছেন যে খাগড়াছড়িতে মৈত্রী সেতুর নামে ভারত বিশাল সেতু করা হয়েছে। আজকে বিবাড়িয়া থেকে বিশাল রোড ভারতকে দেওয়া হয়েছে। তার মানে এরকম মনে হয় যেন অচিরেই ভারত এদেশ কন্ট্রোল করবে, এদেশ শাসন করবে, সেই পূর্ব প্রস্তুতি চলতেছে। আমি বলবো আওয়ামী লীগ সরকার, আপনি গোলামি করতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণ কোন অবস্থাতেই ভারতের গোলামি করতে পারেন না। যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, জীবন দিতে হয় জীবন দেব, জেল খাটতে হয় জেল খাটবো, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দেশের গোলামি করবে না, করবে না, করবে না। আমরা পাকিস্তানের স্বাধীন হয়েছি, তার আগে ভারতের স্বাধীন হয়েছে। প্রয়োজনে এই স্বাধীনতা রক্ষা করার জন্য আরেকবার ইনশাআল্লাহ আন্দোলন করবো, সংগ্রাম করবো, এই তামাম সরকার উত্থান করবোই করবো ইনশাআল্লাহ। আগে যদি আগামী বুধবারের মধ্যে দোষীদেরকে গ্রেফতার করতে সরকার ব্যর্থ হয়, আগামী শুক্রবার বাংলাদেশের প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মহানগরী ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণকে সাথে নিয়ে বিক্ষোভ মিছিল প্রদর্শন করবে ইনশাআল্লাহ। আর যদি এরপরে সরকার ব্যর্থ হয়, তাহলে পরবর্তীতে এমন কর্মসূচি দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের জনগণ এই ইস্যুতে রাস্তায় নামবে এবং দোষীদেরকে গ্রেফতারের জন্য সরকারকে বাধ্য করবে এবং অবৈধ সরকারকেও বিদায় করতে বাধ্য করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার প্রিয় দর্শক শ্রোতা, বক্তব্যটি আপনারা শুনলেন। মূলত ফরিদপুরে একটি ঘটনা যে ঘটেছে, হিন্দুরা মুসলিম দুই যুবককে হত্যা করেছে পিটিয়ে। আর এই বিষয়টি নিয়ে কিন্তু আজকে জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মিটিং মিছিল করে এবং কি সেখানে বক্তব্য দেন শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করিম। যে বক্তব্যটা আপনারা শুনলেন, যাই হোক আপনাদের মতামত জানাবেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে, চলুন আসলে তিনি কি বলতেছে শুনে আসি। মার্কিন মানবাধিকার রিপোর্ট এবং খালেদা জিয়ার প্রসঙ্গ নিয়ে যে বক্তব্য দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেটি নিয়ে সম্ভবত সরকারকে যথেষ্ট চিন্তায় ফেলেছে, বেকায়দায় করেছে। যার কারণে তাদের পক্ষ থেকে যেই উত্তর, সেই উত্তরটা 2 দিন বিলম্বে এসছে। খালেদা জিয়ার বিষয়টি তারা সামনে আনতে চাননি, পরে এনেছেন। যে তারা বলার চেষ্টা করেছে যে না, তিনি গৃহবন্দী নন, নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। অর্থাৎ একটা নরম সুরে তারা বক্তব্য দিয়েছে। তাও প্রথম যেই ব্যাখ্যাটা তারা দিয়েছে, সেখানে খালেদা জিয়ার প্রসঙ্গটা ছিল না, তারা পরে সংশোধিত একটা সংযোজনী বক্তব্যে এটি সামনে এনেছে। আবার অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে, স্বাভাবিকভাবেই প্রশ্নোত্তর পর্ব থাকে, কিন্তু এ নিয়ে তারা কোনো প্রশ্ন করে উত্তর দেয়নি। মানে অর্থাৎ প্রশ্নোত্তর পর্ব ছিল না, সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ ছিল না, শুধুমাত্র তারা বক্তব্য দিয়েছে। তারা বোঝানোর চেষ্টা করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টে যে প্রসঙ্গটা টানা হয়েছে, বিশেষ করে বিরোধী দলের দমন পীড়নের ক্ষেত্রে, সেটি সত্য নয়। রিপোর্টে বলা হয়েছে যে নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। এটি হচ্ছে মার্কিন রিপোর্ট নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাখ্যা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গৃহবন্দী রয়েছেন মর্মে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ মানবাধিকার রিপোর্টে যা দাবি করা হয়েছে তার নাকচ করেছে বাংলাদেশ সরকার। গতকাল সেগুনবাগিচায় 2 দফা ব্রিফিং করে মার্কিন মানবাধিকার রিপোর্ট 2023-এর অসঙ্গতি তুলে ধরেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তার মানে চিন্তা করেন যে একটা ব্রিফিং তার 2 দফা করতেছে, মানে এক ধরনের অস্থিরতা বা তারা কি করবে না করবে একটা মানে মানে খুব দিশা তারা পাচ্ছিল না, যার কারণেই এই ধরনের এক ধরনের অস্থিরতা তাদের মধ্যে। ওই মুখপাত্রের সঙ্গে ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম সহ জনকূটনীতি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা। বিকেল 3টার পূর্বে ঘোষিত ব্রিফিংয়ে খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়েছে মর্মে যে দাবি করা হয়েছে তা নিয়ে কোনো কথা বলেনি মন্ত্রণালয় প্রথম দফায়, মানে 3টার আগে, বিকাল 3টার আগে। ব্রিফিং শেষে এই নিয়ে লিখিত যে বার্তা শেয়ার করা হয় তাতেও খালেদা জিয়ার প্রসঙ্গটি ছিল না। অবশ্য পরক্ষণেই সংশোধিত বার্তা প্রচার করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং 2য় দফা ব্রিফিং করে মুখপাত্র এবং তার টিম ক্যামেরার সামনে সংযোজিত বক্তব্যটি পড়ে শোনান। তবে তিনি এদিন মার্কিন রিপোর্ট বা কোনো বিষয়ে কোনো প্রশ্ন নিতে রাজি হয়নি। গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় সোহেলি বলেন, যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত মানবাধিকার পরিস্থিতি প্রতিবেদনে 2023-এ তথ্যের অসঙ্গতি আছে বলে মনে করে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবেচনায় ভুল তথ্যের ভিত্তিতে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং সেখানে সরকারের ভালো কাজের স্বীকৃতি দেওয়া হয়নি। রিপোর্ট প্রকাশের 2 দিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দিল পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে বোঝা যায় সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা, যে মার্কিন রিপোর্টকে তারা কিভাবে চ্যালেঞ্জ করবে। তারা বলছে ব্যাখ্যায় যে আমরা যতই চেষ্টা করি না কেন, পৃথিবীর কোথাও মানবাধিকার পরিস্থিতি শতভাগ নির্ভুল নয়। বাংলাদেশ সরকার দেশের জনগণের মানবাধিকার পরিস্থিতি সমুন্নত রাখার আপ্রাণ চেষ্টা করছে। যাক, এসব কথাবার্তা বলছেন। পরে মার্কিন বলছেন যে
বিএনপি নেত্রী খালেদা জিয়া গৃহবন্দী, কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি একজন দোষী ব্যক্তি এবং নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করা হয়েছে। এইসব কথাবার্তা, তারপর অতিরিক্ত শক্তি প্রদর্শন করা হয়েছে বলে বলা হচ্ছে ওই রিপোর্টে। সেখানে বলা হচ্ছে বিএনপি ও তাদের রাজনৈতিক সহযোগীরা ভাঙচুর ও সহিংসতা করেছে এবং সেটি উল্লেখ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো এরকম ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্ব থাকবে না কেন? এই রিপোর্টের আরও অনেকগুলো অংশ আছে, যে অংশগুলো নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করতে পারত, কিন্তু সেই সুযোগটা দিইনি। একতরফা একটা বক্তব্য দিয়ে গেছে। আমরা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় যদি ব্রিফিং দেখি বা ভারতের, সেখানে তো প্রশ্নোত্তর পর্ব থাকে, কিন্তু এখানে প্রশ্নোত্তর পর্ব নেই। এক আজব প্রেস ব্রিফিং। এটা দর্শক শ্রোতা, আর একটি ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। 4র্থ নম্বর ভিডিও যেটি আপনাদের সাথে শেয়ার করব এখন হলো ব্যারিস্টার সুমন সংসদের রেলমন্ত্রীকে ধোলাই করলেন, এরকম একটা টাইটেল, একটা ভিডিও। চলুন আসলে ভিডিওটি আগে দেখে আসি। 2015 সাল থেকে রেল ক্রসিংকে নিরাপদ করতে আপনি 196 কোটি টাকা নিছেন, তাইলে কোন কারণে মাননীয় রেলমন্ত্রী এই দায় এড়াবেন? এটা আমি প্রথমে জানতে চাই। মানে এত কোটি টাকা নিলেন, নিয়ে গেটম্যানদের নিরাপত্তা বা গেটের নিরাপত্তার জন্য এই টাকা যে কি করছেন আল্লাহ মাহবুব জানে। আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, মাননীয় রেলমন্ত্রী আর বাংলাদেশের রেলগুলো দেখলেই দেখবেন একদম পুরাতন। মাননীয় রেলমন্ত্রীর শরীরের অবস্থা আর রেলের অবস্থা প্রায় সেম, যার কারণে দুইটাই বড় কষ্ট হইতেছে চলতে। আমি বলছি না যে মানুষ বয়স বেশি হইলেই দুর্বল হয়ে যায়, কিন্তু মনের মধ্যে যে শক্তিটা থাকতে হয়, এটা আমাদের এই মাননীয় রেলমন্ত্রীর নাই। অনেক বুড়া বয়সের মানুষের মধ্যেও অনেক তারুণ্য থাকে, কিন্তু এটা ওনার মধ্যে নাই। আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যাদেরকে মন্ত্রী বানাইছেন এর মধ্যে অনেকেই তারা মনে করেন যে মাননীয় প্রধানমন্ত্রী মানে এটা পুরস্কার দিচ্ছেন, বাসায় বসে ছেলে মেয়ে নিয়ে সংসার করতে হবে, আর এই পুরস্কারটা 5টা বছর ভাতা মনে করে খাইতে হবে। আরে এটা তো ভাতা না, পুরস্কার না, এটা দায়িত্ব দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। এখন আপনাদের কর্মকাণ্ডের কারণে পুরো সরকার বিতর্কিত হইতেছে, কারণ মাননীয় মন্ত্রী আপনাদেরকে ভালো মনে করে বানাইছেন। আপনারা সততার সাথে, যোগ্যতার সাথে আপনারা রেলটার সামনের দিকে নিয়ে যাবেন। খালি ইয়েস করার জন্য আপনাদেরকে বানান নাই, আলটিমেটলি ইয়েস করে দেশটার 12টা বানাই ফেলতেছেন আপনারা। আজকে যে 12টা-11টা ছেলে মারা গেছে, আমি হরফ করে বলতে পারি 11টা ছেলেই মাননীয় রেলমন্ত্রীর চেয়ে বেশি কোয়ালিফাইড। আপনারা খবর নিয়ে দেখেন, এরা বাংলাদেশের মাননীয় রেলমন্ত্রী। আমি সম্মান রেখে বলছি, আপনি আজকে মারা গেলে বাংলাদেশের খুব বেশি ক্ষতি হবে না, কিন্তু যে 12টা ছেলে মারা গেছে আপনারা একবার বিবেচনা করে দেখেন। আজকে আমার ভাই, যে ছেলেটার মা বাবা জানে কি হারাইছে, একমাত্র এই ছেলেটা ইনকাম করার সম্ভাবনা ছিল, এরা জানে কি হারাইছে। গেটম্যানের মামলা দিয়ে মনে রাখেন দুনিয়াতে রাজত্ব করতেছেন তো আপনারা তো রেলমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী, আপনারও ছেলে মেয়ে আছে, ব্যারিস্টার বানাইছেন, সুরক্ষিত করছেন এদেরকে, কিন্তু কাদেরকে অরক্ষিত করে দিচ্ছেন একবার বিবেচনায় নেন। আমার কথা পছন্দ হবে না, আমারে ধ্বংস করে দেন, কিন্তু নিজেরা শুধরাই যান। বঙ্গবন্ধুর সোনার বাংলা আপনাদের মতো লোকদের দিয়া যদি আরো 500 বছরে যায়, তাও এই সোনার বাংলা হবে না। এই ফ্যামিলিগুলোর ক্ষতিপূরণ কে দিবে? এই 11টা ফ্যামিলি রাস্তায় বসে যাবে। এদের দায় যদি রাষ্ট্র নিতে না পারে, এই দেশ মানুষ কোনোদিন, এই দেশে মানুষের দেশপ্রেম হবে না। এরপর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলি, এইসব গরব দিয়ে হাল চাষ হয় না মাননীয় প্রধানমন্ত্রী। এদেরকে বদলাই ভালো লোক, বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত যোগ্যতা সম্পন্ন তরুণদেরকে দিয়ে এগুলো চালান, তাইলে দেখবেন দেশটা আগাবে। ভালো থাকুন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিওটি আপনারা দেখলেন ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটি নিয়ে আসলে কেমন যেন মনে হচ্ছে যে আসলে ব্যারিস্টার সুমনে কি সংসদে দাঁড়িয়ে বক্তব্যটি দিয়েছে কিনা, কেমন যেন একটু গরমিল মনে হচ্ছে। তবে যদি দিয়ে থাকে তাহলে বলবো আসলে কঠিন কিছু কথা বলেছে সংসদে দাঁড়িয়ে। এখন বুঝতে পারছি না যে আসলে ঘটনাটা সত্য নাকি মিথ্যা। তো যাই হোক, আপনাদের কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানাবেন। তো মূলত 4টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম, এক এক করে 4টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।